যা, নামাজের সময় চলে যাবে। তুমি পড়বে না? আদনান চুপ। ইলমা পুনরায় বলে, নামাজ পড়ে দেখো, শান্তি লাগবে, মনটা হালকা হয়ে যাবে। যা, তোর মন হালকা করে আয়, আমারটা নিয়ে ভাবতে হবে না। ইলমা হতাশ হয়। আদনান এত সহজে হার মানবে না, খারাপ পথ থেকে এত সহজে ফিরবে না। কিন্তু ইলমা জোর করার অধিকার নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, বিশেষ কেউ আসুক আদনানের জীবনে, যে তাকে সঠিক পথে আনবে, যার কথা আদনান একটু হলেও শুনবে। আদনানের ভালোর জন্য সেই বিশেষ মানুষটার আশা খুবই প্রয়োজন। ইলমা মনিন হেসে বলে, নামাজ পড়ার জন্য জোর করব না, মর্জির অধিকার তোমার, আনুষঙ্গিক অনুরোধটুকু আমার। আদনান নিশ্চুপ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আদনান স্মিত হেসে বলে, আচ্ছা বললাম নামাজ, তুই খুশি? ইলমা আদনানের প্রশ্নের জবাব দেয় না, নতুন করে আদেশ করে, আগে পকেট থেকে সিগারেট আর লাইটার ফেলে দাও। আদনান ইলমার কথায় চোখ রাঙায়। ইলমা সেসব তোয়াক্কা করে না, পুনরায় বলে, ফেলে দাও। পারবো না। সত্যি বলছি, সিগারেট না ফেলে মসজিদে প্রবেশ করলে না মাথা ফাটিয়ে দেবো একদম। এই, একদম কথায় কথায় হুমকি দিবি না। পকেট থেকে সিগারেট ফেলো। আদনান বিরক্ত হয়। ইলমার কথা মতো আদনান লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে। দুজন দুদিকে উজু করতে চলে যায়। ইলমা উজু সেরে দোতলায় চলে যায়। আদনান নিচতলায় উজু সেরে মসজিদে প্রবেশ করতে দেহটা যেন হালকা হয়ে যায়। আলাদা একটা শান্তি অনুভব করছে সে, একবারেই আলাদা শান্তি। গত ৩-৪ বছরও এই শান্তি অনুভব হয়নি তার। বলা যায় মসজিদে আসেনি সে, নামাজ পড়েনি, প্রাণ ভরে শ্বাস নিয়ে জামায়াতে নামাজ আদায় করে নেয়, যা নামাজে বসে মুচকি হেসে মোনাজাত ধরে। বাসায় ফিরতে হবে সেজন্য নামাজ শেষ হতে বেরিয়ে আসে আদনান। ইলমাও তখন দোতলার সিঁড়ি বেয়ে নামছিল। আদনানকে এক নজর দেখে মুচকি হাসে ইলমা। মাথায় টুপি দেওয়াতে অন্যরকম লাগছে। আদনান নামাজ আদায় করেছে, এজন্য অলিক ধ্রুব। দুজন মুখোমুখি হতে আদনান বলে, তাড়াতাড়ি চল, তোর বাপ জানলে আমাকে শাসাবে। আসছি তো। দুজনে বাইকে উঠে বসে। এবার আদনান একটু জোরেই বাইক টান দেয়। মিনিট 5-এর মাঝে তারা পৌঁছে যায় বাসায়। আদনান ইলমাকে দরজার চাবি দিয়ে বাইক জায়গায় রেখে দেয়। ইলমা দরজা খুলে পা টিপে টিপে হেঁটে নিজের রুমে চলে যায়। দরজা লক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তে চোখে মুখ ঘুম ভিড় করতে বিছানা গা এলিয়ে দেয়। একটা সুন্দর সকালের গল্প স্মৃতির পাতায় জমা থাকবে, না হয় ধুলোবালিতে আবছা হয়ে যাবে, তবু মনের একটা কোণে একরাশ মুগ্ধতায় ঘেরা থাকবে। সেই সুন্দর সকালের নাম একটি অলিক ধ্রুব। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গে মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকে ফজরের নামাজ আদায় করেছে আদনান। অ্যালার্ম সেট করে সময় করে উঠে উজু করে। পাশের মসজিদে নামাজ আদায় করে সে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি তিনি, বরং এড়িয়ে গেছেন। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফাইজা রুটি ভাজি জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতে অবশ্য ইলমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান শেখ কফি খেয়েছে মানে ইলমার আর কিছুই লাগবে না। খাবার টেবিলে তারেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞেস করেন, তোমার রেজাল্ট দিবে কবে? তৃপ্তি প্রত্যুত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা তখন কফিতে চুমুক দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনানের দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ এড়ায়নি। এতই যখন কফির স্বাদ লেগেছে তাহলে একটু প্রশংসাও করুক। কিন্তু আদনানের মতি গতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনি ইলমার চালচলনও লক্ষ্য করছেন। কিন্তু দুজনের হাব ভাব আগের মতোই। ইনান শেখ ধরে নিয়েছেন দুজনেই গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে, তার ধারণা চিন্তাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমার যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে এসে তাকে কাজে হেল্প করার জন্য উদ্বুদ্ধ হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে। ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতেই ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছন দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে, দেয়াল ঘড়িতে সময় দেখছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ এবং ইলমা রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখের মুখ থমথমে। ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ভ্রু কুঁচকে তাকায়। ইনান শেখ ইলমাকে
ধমকানো বা বকা দেয়া লোক না। তার মেয়ে তার চোখের মধ্যবনী। কিন্তু হঠাৎ কি এমন বলল যে ইলমার মুখে অমাবস্যার রাতের ন্যায় আধার ঘনিয়ে আসলো? আদনান আজকে ভার্সিটি যায়নি। উঠে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা টুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল, সারা পিঠ ছড়িয়ে ফ্লোর ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রীতে কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়ছিল? যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমন্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ে শান্তি তার প্রেমিক নারী। একটা চুলে বসে রাতে ঘুমিয়ে যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানে জানা নেই। এইদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ, তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতো 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো যাবে না। আদনান শোয়া থেকে উঠে বসে ইলমাকে পাশ কাটিয়ে ওয়ার্ড্রোবের সামনে যায়। তার ওয়ার্ড্রোবে একটা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিজের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আদনানে ইচ্ছা করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যি আলাদা। তার চাল চলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমা সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি, আর লক স্ক্রিনে ইলমারই একটা ছবি শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলছিল। নিজের পাগলামির কথা ভেবে মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাত কাটা বা হাতে মৃদু শক্তি আছে, সেজন্য ইলমাকে বা হাতের দিয়ে 5 কোলে করে নেয়। ডান হাতে শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাউচে শুয়ে পড়ে আদনান। এক পা ফ্লোরে পড়ে আছে তার। হাত একটা বুকে গোজা, আর একটা কপালের উপর দেয়া। খারাপ লাগছে না, তবে বেডে ঘুমানোর মতো আরাম কোথাও নেই। কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকেই দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমে দরজার দিকে তাকায়, সেটা লক করা। আদনান ব্রু কুচকে তাকায়। হলো কি ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আসে সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিহার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়, বলে, তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এখনো কার্টুন দেখছিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞেস করে, মেরিচা কইরে? তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়। সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে। একটু আগে দেখেছে, এখন আবার তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তি সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাতেমা, তোদের একটা ফ্ল্যাট উঠবো, কয়েকদিনের মধ্যে জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ? কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিংয়ে চলে আসবো, এখন তো দোতলা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপদ ঘাড়ে তুলেছে, এছাড়া আর কি? এখন প্রতিদিন ওই টেপলার নাটক দেখতে হবে। শালা হারাই ব্যাটারি। আদনানের বিড়বিড় দেখে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে। তৃপ্তি দাদি মিলে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসেছে। ইলমার দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো। শেষমেশ বিরক্ত হয়ে আর আসেনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনান সত্যি 15 দিনের কথাটা মাথায় রেখেছে। এটা আদনান? কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদা তাআলা তার মোনাজাত কবুল করেছে? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম ফজরের নামাজ পড়তে মসজিদে গেছে। মাশাআল্লাহ, আমার নাতি। আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইব, একটু সময় লাগবে। ঈশিতা কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোনো সারা শব্দ পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেই জন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেজন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে।
মুখে মুখে বিড়বিড় করছে ইলমাকে নিয়ে। আদনান তখন মসজিদ থেকে বাসায় এসেছে। এসেই ফাইজা বিড়বিড় বকাঝকা কানে আসে। সেসবে তোয়াক্কা করে না আদনান। সোফায় হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এই বাসায় কারো কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করে না, যাবেও না। সবাই ইলমা ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমানের জন্য বিরক্ত দেখা পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছে বলে, তোমার চাচু আমার মা মরেছে চট্টগ্রামে গেছে, আপদ একটা বাসায় রেখে গেছে না, 2 দিনও আমার বাপের বাড়ি থাকেনি। এই আপদের নাকি আবার বিপদ হবে, এমনকি মা আমাকেও নিতে যায়নি। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, জি, চাচ্চু চট্টগ্রামে একটা আপদ রেখে বাসায় এসেছে শান্তিতে থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে, সেটা হলো আপনাকে চট্টগ্রাম থেকে আনতে যায়নি। চাচ্চু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এখন ড্রাইভার ভুলভাল রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো? সারাক্ষণ এসব বলে ঘ্যান ঘ্যান কিভাবে করেন আপনি? ফাইজা রেগে ফুঁসে ওঠে, জবাব দেয়, বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না। তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তেরা জবাব। ফাইজা বলে, তোমার চাচু আসুক আজকে। তাতে আমার এই অ্যাডভোকেট বালের দাপট আমার সাথে দেখাবেন না। কত বড় বেয়াদব তুমি! ফাইজার কথায় আদনান তাচ্ছিলের হাসি টেনে বলে, হ্যাঁ জানি আমি বেয়াদব। সত্যিটা বললে এমনিতেও সবার গা চুলকায়। কিসের সত্যি? আমি তোমার মা সমতুল্য হই। জি অবশ্যই আমি মানি। আপনি দুধের ধোয়া তুলসী পাতা, আমি একাই বিচ্ছুটি পাতা, তাই আমার কথা শুনলে সবার চুলকায়। ফাইজা কথা বাড়ায় না। বাকিরা তাদের কথা কাটাকাটি শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বকার আগেই আদনান সুর পাল্টে বলে, দাদি, এই মহিলা এত খারাপ কেন? আমাকে বলে তোমার চাচ্চু এবার আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দেব। আপদ একটা ঘাড় থেকে নামাচ্ছে না, মানে মেরিচাকে আপদ বলছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচ্চুর মতো একজন অ্যাডভোকেটকে উনি সম্মান করছে না। ফরিদা পারভিন রাগী দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতাও রেগে ফুঁসে ওঠে। ফাইজা হতভম্ব হয়ে যায়। আদনানের দিকে তাকাতে দেখে সে হাসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাওয়া মারার কথা বলছো। আজকে ইনা আসুক, তুমি বেশি বার বেরোছো। আমার জেরা তোমার বাপের টাকায় চলে না। খাইতে তুমি অপদ কইলা, সেটা নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছে এসব কথায় তুলতে না। চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমায় ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙ্গুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খাইয়ে মারার কথা বলছো, কাল তো আমাদেরকে বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবেই অবাক হয় ইলমা। এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, আমি সত্যি বলছি আমি নিজে তারে বিষ খাওয়াবো। ইলমার কথায় আদনান ঢুক গেলে। ফাইজা তো এসব কিছু বলেনি, বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মেশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগানো এটার আগুন কয়দিন জ্বলে কে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত ধানে কত চাল সেটাও টের পাক। তার মেলিচাকে আপদ বলার মানেও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে, ঝগড়া শুনলে তো আর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরের খাবার খেতে বসে। খাবার টেবিলে আর টুর শব্দ হয়নি। ইলমা চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফাইজা কোনো রকম খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মেলিচার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেজন্য লিভিং রুমে সোফায় বসে হাঁক ছাড়ে। ডাকে রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরও রাহেলা সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে, আবারও চেঁচিয়ে ডাকে, হাম্মু পানি নিয়ে আসো। তখন সোহেলি রহমান ফ্রিজের ঠান্ডা পানির বোতল হাতে আনেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যত্রে কাজ নিয়েছে। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মুহূর্তেই টনক নড়ে তার। জিজ্ঞেস করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে, এখন যেখানে কাজ পেয়েছে সেটার ধারে কাছের। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জেবিন আছে। যখন সেই মুহূর্তে খুশি
যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে, রাতে ক্লাবে যায়, মদ গেলে ইন্টিমেট হয়। এভাবেই চলছে দুজনের অবৈধ মেলামেশা। এদিকে ইনান শেখ বাসায় এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসতেই ফরিদা পারভিন আদনানের বলা কথাটা তোলেন। ফাইজা ইলমাকে আপদ বলেছে, তাকে বিষ খাইয়ে মারার কথা বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতে পারেনি। চোখ মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতেই ইনান শেখ আদেশ করেন, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়, চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়। শুধু ইলমা আসেনি, আদনান সবার শেষে এসেছে। কথার আওয়াজে বুঝেছে গন্ডগোল একটা বাঁধবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকবে বা চর মারবে। আদনান কেন সেটা মিস দেবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখেনি। আদনান বিরক্ত হয়ে প্রচুর। হুট করে ওমা নিজেকে আড়ালে রাখছে কেন? কি হয়েছে তার? ফাইজা আসতেই ইনান শেখ জিজ্ঞেস করেন, তুমি নাকি ইলমাকে আপদ বলেছ? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটে মিটে হাসছে। সেই হাসি ফাইজার চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, আমাকে বিষ খেয়ে মারতে চাও? ফাইজা জবাব দেয়, আমি এরকম কিছু বলিনি। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলল, কত বড় মিথ্যা কথা কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞেস করুন, আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্ত মাখা কণ্ঠে জবাব দেয়, খোদার গজব পড়ব যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথায় ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে ওঠে, জবাবে দেয়, বেয়াদব ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলেছ। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? ফাইজা কিছু বলতে যাবে তখন ইনান শেখ ধমকে বলে, আর কোনো কথা বলবে না তুমি। টক্সিক মহিলা, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়? ও আমার মেয়ে। তুমি আরো মিথ্যা বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসাটা, সেটা এক ফোঁটাও কমাতে পারবে না। আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার। ফাইজা চেঁচিয়ে বলে, আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনে টান ভালোবাসা, যেটা আমার ছেলের বা আমার জন্য নেই, ওই তোমার গর্ব না? বেশি অহংকার করো না। এই মেয়েই তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবেন খুঁজে পাচ্ছেন না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনো দিন। যত কিছু হোক ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবেই। ফাইজা ইলমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চক্ষুশূল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে, বাকিরাও তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসা, যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বোঝে না। ফাইজা যা করে যদি বাকিরাও ওই রকম হতো তাহলে ইলমা থাকতো না, অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তো আর ইলমার মতো হয় না। যাদের সৎ মা আছে তারাই জানে বাস্তবতা কি, যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে। ইনান শেখের চিৎকারে রুম জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখ মুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যান। মধ্যকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়েছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা। বাবার অস্তিত্ব খানিক টের পেতেই ঘাড় ফিরিয়ে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করেন। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়। বেশ শীতল কণ্ঠে বলেন, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুমে থেকে বের হতে না করছি, তাই বলে খাবার সময়ও রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথা জবাব দেন না, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চলো নাস্তা করবে, বাবাও নাস্তা করেনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমার কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেন। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। ইনান শেখ এবং ইলমাকে একসাথে আসতে দেখে আদনান ভ্রু কুঁচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তোর কি হয়েছে বল তো, রুম থেকে বেরোচ্ছিস না কেন?
তৃপ্তির কথা ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করছে আদনান, তবে টু শব্দ করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে ওঠে। ইলমা তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজে উঠে রুমে যায়। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। কিও প্রেমিক নারী, ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সেন্ড করে নাক মুখ কুচকায়। আদনানটা আর ভালো হলো না। ইলমা সেন্টি খাওয়া ইমোজি দিয়ে বলে, উল্টোপাল্টা না বলে হয় না? না আমায় আর মেসেজ দিবে না। দেব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়। তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমার রেজাল্ট দিবে, সেজন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছন দিয়ে আদনানও এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক, হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সবার চোখে পড়ছে। যদিও কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইনান শেখের মেয়ে তার কথাই শুনবে। নিশ্চয়ই ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্য। আদনানও বিরক্ত ইলমার প্রতি, সেজন্য আগ বাড়িয়ে কথা বলে না। এমন একটা ভাব নিয়ে থাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পারে না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফায়জার সাথে ইনান শেখ কথা বলে না। তাদের মাঝে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউ ফায়জার সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে। বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি চোখে আর চোখে নজর রাখে, যদিও দুজনের কেউই কারো দিকে তাকায়নি। দুজনে নাস্তা খায় নিজেদের মতো, তবে একটা গ্লাস নিয়ে দুজনেই টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখন আদনানও ধরে। ইলমার গ্লাস নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজেই গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলেন, ইনান, জায়গাটার টাকা দেওয়া হয়ে গেছে, অল্প কিছু দেওয়া বাকি আছে, রেজিস্টারও করা হয়ে গেছে, বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটা প্রপার্টি কিনেছে, সেটাও রায়হান আজাদের প্রপার্টি, যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেই জন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাট থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য নানা হুমকি ধামকি শুনতে হয়েছে। সেজন্য রিয়ানার ভার্সিটি যাওয়া বন্ধ, বাসাও পাল্টে নিয়েছেন তারা। ইনান শেখ জবাব দেন, প্রপার্টি এটার জন্য জহির আহমেদ পিছু লেগে আছে, তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো, জহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে, বাকিরা কি করবে নাকি নিবে? না, এমপির লোকজন গিয়ে হুমকি ধমকি দেয়, ওনার মেয়ে আছে যদি ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথায় ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এদেশের আবার আইন, বিভিন্ন কেস দেখি তো, এদেশে তো ধর্ষকের পক্ষের উকিল পাওয়া যায়, জাস্ট ঠিক একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে, মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেন, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ বাঁকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভকামনা জানায় দুজনকে। দুই ভাই বেরিয়ে যেতে ইলমা তৃপ্তি একসাথে বেরোয় বাসা থেকে। তাদের পেছন দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো, তৃপ্তি সাইডে দাঁড়ালেও ইলমা মাঝামাঝিতে দাঁড়ানো, তবে তার সেসবে হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে ধমকে বলে, সদরঘাটের কোন প্রেমিকের কাছে মন রেখে এসেছিস? রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় জানিস না? ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমার চোখে চোখ রাখতেই মুহূর্তে আদনানের কঠোর ভাব নিয়ে যায়। ইলমা কোনো জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোনো ছেলে রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না। আদনানের কথা ইলমা বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না, এত প্যারা দিও না, পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো। আমার দূরে থাকা লাগে নাকি? তারাই দূরে চলে যায়। কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানে যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিক্সা পেতে দুজন উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে আবরণ তার দল বল নিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিং বেল চাপতেই কোনো রেসপন্স পায় না।
বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিজে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তার ছেলের সুরে বলে, শেষ বয়সে ভরি নিয়ে শান্তিতে থাকতে মন চায়নি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের ভাষা, কোনো গুরুর ভাষা না। রাখ তোর ভদ্রলোক। ওই চেয়ারম্যানকে কেন প্রপার্টি দিলি? সে কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর মেয়েকে সাবধানে রাখিস। কথাটা বলে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন ওনার ওয়াইফ ভদ্রমহিলা নৌসিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলেন, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে, আমরা সেখানে উঠব। কয়েকদিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম, এভাবে কয়দিন? তুমি বেশি কথা বলো না তো। রিয়ানকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বোরকা কিনে আনবে, দুজনে বোরকা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসা থেকে বেরোবে না, বাকিটা আমি দেখছি। তারেক মাহমুদকে এ বিষয়ে জানাও, ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না, এসব অ্যাডভোকেট পুলিশ থানা কিছু করতে পারবো না, সবাই টাকার কাছে বিক্রি হয়। নওশিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এই প্রপার্টি না জানি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলমা টেস্টের রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ সে ফার্স্ট হয়েছে সেজন্য না, তার বাবা যে খুশি হবে সেই জন্য। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, এটা ছোটবেলা থেকেই। তার উপর ইনান শেখ ভালো গাইডলাইন দেন, সেজন্য এখনও টিকে আছে। শুধু মেধাবী হলে হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়, না হলে অতিরিক্ত ভালো স্টুডেন্টও ঝরে পড়ে। এরকম চিত্র চারিদিকে অহরহ আছে। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। 2 বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা, সাথে আছে প্রীতি, মহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনা ওই চলে টাইপের, অতটা মনোযোগী না, কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেজন্য সবাই ঝুঁকে বসেছে ট্রিট দেওয়ার জন্য। ইলমার আর কি, বন্ধু মহল আবদার করেছে, না করতে পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে। যেহেতু আসতে একটু সময় লাগবে সেজন্য সবাই গল্প গুজবে মেতে উঠেছে। তৃপ্তি ফোন স্ক্রল করছে। ইলমা প্রীতির সাথে কথা বলায় ব্যস্ত। রিহান মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমের দিকে গেছে। ইলমা চারপাশে হুঁশ নেই। সে কথা বলায় এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানেই না। আদনান এসেছে এই পথ দিয়ে যাচ্ছিল, নির্মাণের কথায় চলে এসেছে খাবার খেতে, কিন্তু এসে যে ইলমাকে আবারও তার ছেলে ফ্রেন্ডের সাথে দেখবে ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথায় রক্ত উঠে যায় তার। তার কেউই প্রাইভেট স্পেসে বসেনি, সবাই সামনে সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমাদের দিকে। ইলমা এই সময় আদনানের উপস্থিতিতে হকচকিয়ে যায়। আশেপাশে তাকিয়ে তৃপ্তিকে খোঁজে, সে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। এখনই আদনান তার মেজাজের 12টা বাজাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই হলো। আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা, তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়, জবাব দেয়, বাবা সবাই জানে, এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আসি না। কার সাথে আসি? এটা তোমার এত কিসের সমস্যা? এই তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। ছেলেদের সাথে কিসের চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু, আর তুমি নিজেই দেখো না নিজেকে। নিজের তো মেয়ের ফ্রেন্ডের অভাব নেই, আমারটা নিয়ে এত কিসের সমস্যা তোমার? এই মেলিচা চোপ, মুখ সামনে কথা বলবি। তোর মুখ তুই সামলে রাখ। মুহূর্তে তুই তুকারি শুরু হয়। আদনান চোয়াল শক্ত করে বলে, বেশি বেড়েছিস তুই। ইলমা মুখ ঝামটা মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। তোর থেকে এখন আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নেই, ব্রেনটাও হাঁটুতে। যেখানেই দেখে ম্যালিচা ম্যালিচা, একদম ম্যালিচা ম্যালিচা করবি না। তোকে দেখলেই রাগ হয় আমার। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয় আমার। এলমা করা অপমানের আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়।
বলে, আর ঝগড়া করিস না প্লিজ, ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কী রকম অস্বস্তি সেটা হলো, বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার।